রেড কোড। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আবারও দেশব্যাপী সর্বাত্মক লকডাউন শুরু হয়েছে। এর মধ্যে নিশ্চয়ই আপনারা সুস্থ আছেন, নিরাপদে আছেন সেই প্রত্যাশা ব্যক্ত করছি এবং আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি। আচ্ছা, আমরা আজকে যে ক্লাসটি করব এটি হচ্ছে বাংলা ক্লাস। বাংলা রাইটিং স্কিল, বাংলা লিখন শৈলী নামে আমরা একটা কোর্স করেছিলাম। যে কোর্সের পরীক্ষা হয়নি। আমরা মিড টার্ম দিয়ে দিয়েছি। কিন্তু যে কোর্সের ফাইনাল পরীক্ষা হয়নি, যে কোর্সের ফাইনাল পরীক্ষা হবে অর্থাৎ আ ইউনিভার্সিটি খোলার যে সম্ভাব্য দিন, অর্থাৎ আপনারা জানেন যে আ অগাস্ট মাসের ১১ তারিখে ইউনিভার্সিটি খোলার একটা সম্ভাব্য দিন নির্ধারিত হয়েছে এবং তারপরে আ সশরীরে পরীক্ষা হওয়ার একটা আ দিনক্ষণ নির্ধারিত হয়েছে। তো সেই যে পরীক্ষা হওয়ার কথা সেই পরীক্ষার যে আ আয়োজন, তার জন্য আসলে আমাদের এই বাংলা লিখন শৈলী এটা এটা আমাদের শেষ করা প্রয়োজন। আচ্ছা, শেষ করা প্রয়োজন আ সেটা সেটা করতে ২ টো বিষয় করা জরুরি। একটা হচ্ছে আপনারা মিড টার্ম অনেকে মিস করেছেন। ফার্স্ট মিড টার্ম, সেকেন্ড মিড টার্ম মিস করেছেন। সেই মিড টার্মের আ সেই মিড টার্মের বিষয়গুলো আমাকে জমা দেয়া। অর্থাৎ আমি আপনাদেরকে অ্যাসাইনমেন্ট দিব। সেই অ্যাসাইনমেন্ট করবেন আপনারা। সেটা একটা দিক। নাম্বার 1 আর নাম্বার 2 হচ্ছে যেহেতু রিভিউ ক্লাস কিছু ছোটখাটো বিষয়, কিছু ছোট জিনিস আমাদের আরেকবার একটু পড়া দরকার বা আমাদের আরেকবার নতুন করে আ পড়াশোনাগুলো একটু ঝালাই করা দরকার। তো সেই বিষয়গুলো নিয়েই আজকের ক্লাস। তো আজকের ক্লাসের শুরুতেই আমি আলাপ করতে চাই আপনাদের মিড টার্ম এর বিষয় নিয়ে। আপনাদের মধ্যে কি এমন কেউ আছেন যে ২ টো মিড টার্ম এ মিস করেছেন, এমন কেউ কি আছেন? জি স্যার, অনেকে আছে স্যার, ২ টা মিস করছি। ২ টাই মিস করেছে না? এমন আছে। তাহলে তাদের ২ টো অ্যাসাইনমেন্ট করতে হবে। আপনারা অন্যান্য শিক্ষক যারা আপনাদের ক্লাস নিচ্ছেন, তারা এই মিড টার্ম কিভাবে নিচ্ছেন? তারা কি অ্যাসাইনমেন্ট নিচ্ছেন নাকি আপনাদের জি স্যার, অ্যাসাইনমেন্ট আকারেই। স্যার অ্যাসাইনমেন্ট আকার। অ্যাসাইনমেন্ট না? হ্যাঁ। তাহলে অ্যাসাইনমেন্ট অথবা ভাইভা যেকোনোভাবেই নেয়া যায়। তো অ্যাসাইনমেন্টই আ ভালো আরকি। তো যাই হোক, আমি তাহলে আপনাদের যারা মিড টার্ম মিস করেছেন তাহলে আমি আপনাদের সময় দিয়ে দিব ৪-৫ দিন বা ৬-৭ দিন সময় দিয়ে দিব। তারপরে টপিক দিয়ে দিব। আমি লিখেও দিব যে যারা ১ম মিড টার্ম মিস করেছেন, ১ম এবং ২য় মিড টার্ম মিস করেছেন তারা এই বিষয়ে লিখবেন। তারপরে হয়তো যারা ২ টো মিড টার্ম মিস করেছেন তারা হয়তো এই ২ টো বিষয়ের উপরে লিখবেন এবং লিখার পরে সেটা আপনারা ছবি তুলে আমাকে জমা দিবেন। সেটা আমি পরে তারপরে মার্কিং করে এই বিষয়টা ফয়সালা করব। এছাড়া আর কি করা যেতে পারে বা এই বিষয়ে আপনাদের আর কি সমস্যা আমি একটু আপনাদের আপনাদের দিক থেকে শুনতে চাচ্ছিলাম আরকি, হ্যাঁ? যে আপনাদের কোনো পরামর্শ, আপনাদের কোনো সমস্যার কথা মিড টার্ম কেন্দ্রিক বা আপনাদের কোনো চিন্তার কথা আপনারা আমাকে বলতে চান কি? তো মিড টার্মে তো অ্যাসাইনমেন্ট ছাড়া কোনো উপায় নাই। অ্যাসাইনমেন্টটাই ঠিক হবে। হ্যাঁ, আর ক্লাস নিচ্ছি পরে। মিড টার্মে অ্যাসাইনমেন্ট ছাড়া তো কোনো বিকল্প নেই। এটা তো ঠিক। আ আ সবাইকে হ্যালো বলে দাও। হ্যালো আইমান। ওরও ক্লাস শুরু হয়েছে, হ্যাঁ। আচ্ছা, তাহলে আমরা এক জায়গায় একমত হলাম যে আমরা অ্যাসাইনমেন্টই করছি, তাই তো? স্যার, এটা তো যারা শুধু মিড জি টার্ম স্যার। দেয়নি তাদের জন্যই না। হ্যাঁ, যারা মিস করেছে, যারা আমরা তো লাকি যে আপনারা পরীক্ষা দিয়ে ফেলেছেন, তাই না? জি স্যার। আপনারা সবাই পরীক্ষা দিয়ে ফেলেছেন। যারা মিড টার্ম শুধুমাত্র মিস করেছে তাদের জন্য। হয়তো ফার্স্ট মিড টার্ম মিস করেছে ১০-১৫ জন, সেকেন্ড মিড টার্ম মিস করেছে ১০-১৫ জন। এমন হতে পারে মেক্সিমাম। শুধু তাদের জন্য আরকি, হ্যাঁ? তারা 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 অ্যাসাইনমেন্ট করবেন। ঠিক আছে? সেই অ্যাসাইনমেন্ট করে আমাকে জমা দেবেন। আমার ইমেইল আইডিতে অ্যাসাইনমেন্ট জমা দিবেন এবং তার ভিত্তিতে মার্ক করে মার্কস রেডি রেডি করে সেটা জমা দেয়া আরকি, হ্যাঁ? আমি অলরেডি আপনাদের
যারা পরীক্ষা দিয়েছেন অলরেডি তাদের মার্কিং আমি করে ফেলেছি। অলরেডি আমার কাজ করা হয়ে গেছে প্রায়। এখন শুধুমাত্র আপনাদেরটা বাকি। আপনাদেরটা করতে পারলে আপনারা বলতে যারা পরীক্ষা দেননি তাদেরটা বাকি। সেটা করতে পারলেই এটা তৈরি করে ফেলার একটা চেষ্টা থাকবে। আমাদের একটা টাইমলাইন আছে যে আসলে ১০-১২ তারিখের মধ্যে এটা যাতে আমরা বিভাগে জমা দিই। এটা যদি বিভাগে জমা দিই এরকম একটা টাইমলাইন আছে আরকি আমাদের জন্য। সো আমি যদি অ্যাসাইনমেন্ট আপনাদেরকে দিয়ে দিই, আপনারা যে অ্যাসাইনমেন্টটা করবেন তো সেটা যদি দিয়ে দিই আ সেটা সেটা আপনার একটু সময় নিয়ে করতে হবে। এটা মিস করা যাবে না, হ্যাঁ? কারণ সেটা যদি আপনি মিস করেন তাহলে আবার আমি আবার বিপদে পড়ে যাব। আমি ব্যক্তিগতভাবে চাই আপনারা এই ১০ টা মার্কস যাতে কোনোভাবেই আপনাদের ক্ষতি না হয়। ১০ টা মার্কসের ক্ষেত্রে আপনাদের পরীক্ষা দিয়ে ১০ টা মার্কসে আপনারা যথাযথ মার্কস যাতে আপনারা পান সেটা আমি মনে প্রাণে চাই। কিন্তু আবার মনে রাখতে হবে যে ডেটটা আমি দিব সেটা মিস করা যাবে না। কারণ আমাকে আবার এই যে আপনাদের যে মার্ক গুলো আমি প্রসেস করছি এটা আবার আমাকে বিভাগে জমা দিতে হবে। ঠিক আছে? তারও একটা নির্দিষ্ট টাইম আছে। তো আমি একটু জানতে চাই মিড টার্ম ২ টো মিস করেছেন কয়জন? কেউ আছেন আজকের ক্লাসে এরকম? স্যার অনেকেই তো মিস করছে, কিন্তু ক্লাসে মাত্র আছে ৩৫ জন, বাকি আরো ৩৫ থেকে ৪০ জন আছে, ওরা তো নাই ক্লাসে। হুম। তাহলে আপনারা একটু আপনাদের যে গ্রুপ আছে, আপনার বন্ধুরা যে গ্রুপে কথা বলেন, হ্যাঁ? সেখানে একটু সবাইকে বলেন স্যার মিড টার্ম নিয়ে কথা বলেছেন। মিড টার্মে যারা মিস করেছে যারা তারা যাতে এই যে ভিডিওটা আমি করছি এখন এই পরে আপলোড হবে। আপলোড হয়ে তো দেখতে পারবে। সেটা যাতে ভালো করে দেখে এবং আমি যদি মিড টার্মের জন্য যে উম টাইমলাইন বেঁধে দিব বা টপিক দিব, হ্যাঁ? সেটা যাতে একটু করে আরকি, হ্যাঁ? কারণ সেটা না করলে তো ক্ষতি হয়ে যাবে। কারণ ছেলেটার ১০ টা মার্কস নষ্ট হওয়া মানে তো অনেক বড় বিষয়। তাই না? যাতে তারা একটু ফলো করে আরকি, হ্যাঁ? এটা যাতে আপনারা একটু আপনাদের বন্ধুদেরকে যদি একটু বলে দেন আরকি তাহলে সুবিধা হবে। ঠিক আছে? জি স্যার। স্যার মিডের রেজাল্টটা দিলে ভালো হতো। হ্যাঁ, আমি মিড এর রেজাল্ট আপনাদের রেজাল্ট আপনারা মিড এর রেজাল্ট অবশ্যই আপনারা দেখবেন। তো তাতে কোনো সন্দেহ নেই। স্যার এরকম যদি করি যে মিড দিছি কিন্তু রেজাল্ট ভালো হয়নি, সেক্ষেত্রে আমরা যদি আবার অ্যাসাইনমেন্ট করি না, এরকম না, করা যাবে কি? না, সেই সুযোগ নেই। আপনি একবারই, হ্যাঁ? এটা তো পরীক্ষা। পরীক্ষা একবারই, এটা একবারই দিতে পারবেন। এটা সেকেন্ড টাইম দেওয়ার সুযোগ স্যার অনেকে ভুলে গেছে মিড দিচ্ছে নাকি নাই, সেজন্য কি আগে মানে আমাদের এই কি বলে উত্তরটা দিয়ে নাম্বারটা দিয়ে দিলে হয় মার্কশিট। না? নেই। মানে স্যার আগে রেজাল্টটা পেয়ে গেলে যাদের নাম আসেনি, যারা কনফিউশনে আছে ক্লিয়ার হয়ে যাবে ডাইরেক্ট। অনেকে আছে স্যার যে জিজ্ঞেস করে যে আসলে আমি কি মিড দিছি, আমি নিজেই জানি না। ও এটা তো তাহলে তো আরেক বিপদ। জি স্যার। রেজাল্ট আগে দিলে ভালো হয়। স্যার স্যার মিডের রেজাল্টগুলো দিয়ে দেন। রায়হান স্যারের স্যার অনেক কোর্সে এই ঝামেলাটা হচ্ছে যে ভুলে গেছে যে আমি আসলে দিছি কিনা মিড নাকি না। আচ্ছা, আচ্ছা। তাহলে আপনারা চাচ্ছেন যে আমি যে খসড়া রেজাল্টটা তৈরি করেছি সেই রেজাল্টটা আপনাদেরকে দিয়ে দিতে যাতে জি আপনারা স্যার। বুঝতে রেজাল্ট বা স্যার জি, নামটা স্যার। শুধু নামটা দিলেই হয়ে যাবে যে এই স্টুডেন্ট গুলো পরীক্ষা দিয়েছে। গ্রুপে দিয়ে দিলে হবে। তাহলে আপনারা বুঝতে পারবেন যে ওখানে দিয়েছেন কি দেননি, তাই না? জি স্যার, জি স্যার। লিস্টে দিয়ে দিলেই হবে। আচ্ছা না ঠিক আছে। রেজাল্ট সেটাও করা যেতে পারে। কারণ আমি চেয়েছিলাম একবারে দিতে। এখন আপনারা যদি একটু ভালো করে আচ্ছা ঠিক আছে আমি দেখি আপনাদের গ্রুপে আমি দিয়ে দিব। তো যদিও আপনাদের অ্যাটেন্ডেন্স এর মার্কস এখনো জমা করা হয়নি। তো তাহলে এট লিস্ট শুধুমাত্র ওই ২ টো পরীক্ষা যারা দিয়েছেন সেটা আমি দিয়ে দিই না? সেটা দিয়ে জি দিই। স্যার। তাদের নামটা শুধু দিয়ে স্যার দিলেই নামটা হবে স্যার। দিলেও হবে। মার্কস করে দিলেও হবে। এখন নাম বাছাই করা তো আরেক মুশকিল। বুঝতে পেরেছেন? স্যার আপনার কাছে যেই খসড়াটা আছে সেটা দিলেই হবে, আমরা তো বুঝে নিতে পারবো। কারণ আশরাফুল স্যার হচ্ছে দিয়ে দিছে, নাম্বার সহ দিছে, সেটা তো সমস্যা নাই।
স্যার এখন নাম্বার সহ দিয়ে দিলেও তো স্যার এটা তো এরকম না যে আমরা চেঞ্জ করতে পারবো বা কি, এখন দেখলেও দেখবো 10 দিন পর দেখলেও দেখবো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আপনারা যেটা বলছেন সেটাই সেটাই হবে। ঠিক আছে? ধন্যবাদ স্যার। অ্যাটেন্ডেন্সের ক্ষেত্রে 2 মাস যে ক্লাস করছি সেটার উপরে কি মার্কস হবে, না অনলাইনে যেগুলো ক্লাস হয়েছে সেগুলো সহ? না, অ্যাটেন্ডেন্স এর ক্ষেত্রে আপনাদের এই যে দেখেন আপনাদের খাতাটা, হ্যাঁ? জি স্যার। এই যে আপনাদের খাতা। অ্যাটেন্ডেন্স এর ক্ষেত্রে আপনারা হবে যে আপনারা এখানে ক্লাস করেছেন, এখানে ক্লাস করেছেন 15-16টা ক্লাস করেছেন, হ্যাঁ? জি স্যার। এখানে ক্লাস করেছেন 17টা 17টা ক্লাস করেছেন মনে হচ্ছে। এখানে 17টা ক্লাস করেছেন। এই 17টা ক্লাস সাথে যে অনলাইনের ক্লাস, হ্যাঁ? সেই ক্লাসগুলো যোগ করে একসাথে যোগ করে সেখানের উপরে আপনাদের মার্ক নিতে হবে। বুঝতে পেরেছেন? অনলাইনে ক্লাস তো অনেকেই করেনি, আবার করছেও, সেক্ষেত্রে আচ্ছা, অনলাইনের ক্ষেত্রে আমাদের একটু ক্ষমতা দিয়েছে ইউনিভার্সিটি যে অনলাইন ক্ষেত্রে তো অনেকে ক্লাস না করলেও পরে ভিডিওটা দেখেছে, তাই না? জি স্যার। তার মানে জি সেটাও এক স্যার। সেটাও এক স্যার। ধরনের ক্লাস, তাই না? জি স্যার। তো এই ক্ষেত্রে ইউনিভার্সিটি কর্তৃপক্ষ আমাদেরকে বলেছে আমরা যাতে বিবেচনা করে এখানে মার্কিংটা করি, যাতে আপনারা লাভবান হন। বুঝতে জি পেরেছেন? স্যার। যাতে আপনাদের স্বার্থটা এখানে রক্ষিত হয়, আমরা যাতে সেইভাবে সিদ্ধান্ত নিই। তো সেভাবেই হবে, সেভাবেই হবে। আপনারা যে ৫-৬টা ক্লাস করেছেন, আপনারা হয়তো সেই ৫-৬টা ক্লাসে শতভাগ অ্যাটেন্ডেন্সই পাবেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে? তার মানে আগের ১৭-১৮টা ক্লাস, তারপরের যে ৫-৬টা ক্লাস আমাদের যে রিভিউ ক্লাস হচ্ছে, এই ক্লাসগুলো মিলে আপনার মার্কিংটা হবে। স্যার আমার একটা বিষয় ছিল। হ্যাঁ, বলেন। স্যার আমাদের একজন ক্লাসমেট ও হচ্ছে আপনার প্রথমে অন্য ডিপার্টমেন্টে ছিল, আর ওর মাইগ্রেশনটা হয়েছে অনেক দেরিতে, মানে করোনার কারণে যখন ভার্সিটি বন্ধ হয়ে গেছে তারপরে মেবি ওর মাইগ্রেশনটা হয়েছে। তো আমাকে জানতে চাইছিল যে ওর অ্যাটেন্ডেন্সটা কিভাবে কাউন্ট হবে, কারণ ও তো আমাদের ডিপার্টমেন্টে কোনো ক্লাস করতে পারে না। আর এটা তো হচ্ছে মাইগ্রেশনের জন্য, এই জন্য তো ওরও তো এখানে দোষ দিতে পারবো না আমরা। তো ও একটু জানতে চাইছিল, আমাকে বলছিল জিজ্ঞাসা করতে যে ওর অ্যাটেন্ডেন্সটা আসলে কিভাবে কাউন্ট হবে। ও কোথায়? ও ক্লাসে নাই কেন? স্যার ও গ্রামে থাকে। তানজিনা কি ক্লাস আছে? ও আচ্ছা। স্যার গ্রামে থাকে তো ওখানে নেট বেশি পাওয়া যায় না হয়তো এই জন্য। আচ্ছা, আচ্ছা। না ঠিক আছে, ঠিক আছে। না এটা তো একটু ডিফিকাল্ট, বুঝতে পেরেছেন? রোল কত? রোল কত? নাম কি? নাম তানজিনা আক্তার, তানজিনা রোলটা মিনাস জানবে হয়তো। 59 মেবি 59। 59 হ্যাঁ 59। এইখানে তো আপনাদের আবার ঝামেলা, কারণ এই রোল এক ধরনের। স্যার খাতার রোলের সাথে আমাদের আইডি রোলের অনেকের আবার মিল নেই। না অনেকের না, বেশিরভাগেরই মিল নেই, বেশিরভাগেরই মিল নেই। আপনাদের ফার্স্ট ইয়ারের রেজাল্ট করাটা খুব ডিফিকাল্ট। সো স্যার সেটা রোল আর আইডি মিলে না। হ্যাঁ, সেটাই। এখন এটা যে কি করা যায় বুঝছেন? আমি এখন তো কারণ আমার ক্লাস করেনি। এখন আমি কিভাবে যে মার্কটা দিব সেটা তো বুঝতে পারছি না। ধরেন আমি গুড ফেইথে বা আমি তার স্বার্থের কথাই ভাবছি। যদি আমি তাও ভাবি, কিন্তু তাকে আমি মার্কিংটা কিভাবে দেব সেটা আমার তো উম জানা নেই। বুঝতে পেরেছেন? এটা যদি উনি যদি একটু চেয়ারম্যান স্যারের সাথে কথা বলেন, তারপর চেয়ারম্যান স্যার যদি আমাদের কোনো নির্দেশনা দেন, তাহলে হয়তো এটার একটা সিদ্ধান্ত আসতে পারে। বুঝতে পেরেছেন? তার আগে এই সিদ্ধান্তটা আসা মুশকিল। আমার মনে হয় উনি ডিপার্টমেন্টের শ্রদ্ধেয় চেয়ারম্যান স্যারের সাথে কথা বললে, তারপরে চেয়ারম্যান স্যার যদি আমাদের একটু নির্দেশনা দেন, সেটা হয়তো আমরা পরে বিবেচনা করে আমরা যতটুকু করতে পারি আরকি, হ্যাঁ? সেটা হয়তো করা যেতে পারে। এখন তাছাড়া তো ধরেন আমার ক্লাস একটাও করেনি। আমি একটা ক্লাস স্যার ও অ্যাকচুয়ালি আমার বাসের ছিল, কিন্তু ও আসলে জানতো না যে ও আমাদের ডিপার্টমেন্টে, কিন্তু ও রোজ ক্লাস করতো, যে ডিপার্টমেন্টে ছিল প্রত্যেকদিন আসতো, মানে আমার সাথে প্রায় দেখা হতো। তো পরে সে যখন করোনার কারণে আটকা পড়ছে, পরে একদিন আমাকে জানাইছে যে আমি তো তোমার ডিপার্টমেন্টে, আমি এতদিন জানতাম না, এখন আমি কি করব। পরে বলছে যে তুমি সিআর এর সাথে আলোচনা করো। হুম।
কিন্তু স্যার ও রেগুলার ছিল এটা আমি আর কি জানি, যেই ডিপার্টমেন্টেই ছিল আর কি। না আমি বিশ্বাস করছি আপনার কথা, কোনো সমস্যা নেই, হ্যাঁ, কিন্তু আমি কিভাবে হেল্প করতে পারি সেটা তো আমাকে একটু বের করতে হবে, বুঝতে জি পেরেছেন? স্যার, জি জি। জি স্যার। কারণ আমার হাতে তো, আমি ধরেন আপনি একটা সমস্যার কথা বললেন, সমস্যাতে হাউ ক্যান আই হেল্প ইউ বা হাউ ক্যান আই সাপোর্ট ইউ, তার তো একটা ওয়ে বের করতে হবে, হ্যাঁ, এবং সেই ওয়েটা আমি খুঁজে পাচ্ছি না, বুঝতে পেরেছেন? তো সেই ওয়েটা যদি শ্রদ্ধেয় চেয়ারম্যান স্যার আমাদের বলে দিতেন তাহলে হয়তো আপনাদের জন্য সুবিধা হতো আর কি, হ্যাঁ। তো যাই হোক, তাহলে আমরা কয়টা সিদ্ধান্তে আসলাম? প্রথম সিদ্ধান্ত হচ্ছে আমি আপনাদেরকে যে খসড়া মার্কিংটা করছি সেটা আপনাদেরকে আমি জমা দেব, সেটা আমি আপনাদেরকে দিয়ে দিব, তাই তো? জি স্যার। সেটা আবার বৃষ্টি শুরু হলো, হ্যাঁ, সেটা আমি আপনাদেরকে দিয়ে দিব। সেখান থেকে দেখে আপনারা বুঝতে পারবেন যে কারা কারা পরীক্ষা দিয়েছেন, কারা কারা পরীক্ষা দেননি, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আমি আপনাদেরকে মিড টার্মের টপিক দিয়ে দিব। ওকে, জি স্যার। মিড টার্মের টপিক দিয়ে দিব, সেটা টপিক দিয়ে দিব, টাইম দিয়ে দিব, হ্যাঁ, সেটা আপনারা সময় অনুযায়ী যারা পরীক্ষা দেননি সেটা পরীক্ষা দিয়ে আমাকে মেইল করবেন, আমি মেইল আইডিও দিয়ে দিব, ঠিক আছে? তো সেটাও আপনারা পেয়ে যাবেন। এটা হচ্ছে সেকেন্ড সিদ্ধান্ত। যারা দুটো মিড টার্ম দেননি কোনো সমস্যা নেই, দুটো মিড টার্মেরই কোশ্চেন দেওয়া থাকবে, নির্দেশনা দেওয়া থাকবে, সেটা আপনারা মেনে চলে সেভাবে পরীক্ষাটা দেবেন, যাতে আপনি আপনার মার্কসটা আপনার নষ্ট না হয়, আপনি যাতে মার্কিংটা ভালো করে পেতে পারেন, ঠিক আছে? সেটা যাতে নিশ্চিত হয়। ওকে, এখন আসেন একটা বিষয়, একটু সবার কাছে কি খাতা কলম আছে? জি স্যার। একটু জি সবাই স্যার। জি স্যার। সবাই একটু খাতা কলম হাতে নেন। আচ্ছা, আমাদের যে পড়াশোনা আমরা করেছি, সে পড়াশোনার মধ্যে একটা 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 আলোচনা বিষয় ছিল প্রায় সমুচ্চারিত শব্দের বানান এবং অর্থ, হ্যাঁ, অর্থাৎ একই ধরনের উচ্চারণ কিন্তু শব্দের অর্থটা আলাদা, ঠিক আছে? বাংলা ব্যাকরণে এমন একটা আলোচনা আছে যে শব্দটার উচ্চারণ এক কিন্তু অর্থ আলাদা। Our verification code is 981. Verification code is 93. তো অর্থ আলাদা, হ্যাঁ, এটা আমাদের একটু পড়তে হবে, বুঝতে পেরেছেন? এটা আমাদের একটু পড়তে হবে, কারণ এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, এটা গ্রামাটিক্যাল বিষয়। কারণ আপনি যখন সাংবাদিকতায় যখন লিখবেন তখন এই প্রায় সমুচ্চারিত শব্দগুলো আপনার সামনে আসবে, যে আসলে এটার মানে কি এই, এটার মানে কি এই, হ্যাঁ। যেমন ধরেন শব্দ আছে ধ্বনি মানে ধনবান, আপনারা জানেন। আবার যদি ধয়ের সাথে ব যুক্ত করে দন্তনয় রস্বই করা হয় ধ্বনি, সেই ধ্বনি মানে শব্দ, তাই না? সেই ধ্বনি মানে শব্দ। আবার আছে শুধু ধ্বনি, ধ দন্তনয় রস্বই, হ্যাঁ, যেমন তুলের কাজ করে না, ওটা ধ্বনি সোহাগ চাঁদ বদনী ধ্বনি, এটা গান আছে না? সোহাগ চাঁদ বদনী ধ্বনি নাচো, এই ধ্বনি মানে কি বলেন? খেয়াল করে দেখেন, একটা ধ্বনি ধ দন্তনয় দীর্ঘই, যাতে আমরা বলি ধনবান, ধনী মানে টাকা পয়সাওয়ালা মানুষ। আপনি বলছেন ধ্বনি ভয়ে বয়ে দন্তনয় রস্বই, এই ধ্বনি মানে আপনি বলছেন শব্দ, ঠিক আছে? আরেকটা ধ্বনি ধ দন্তনয় রস্বই, সোহাগ চাঁদ বদনী ধ্বনি, এই ধ্বনি মানে কি? আওয়াজ সুন্দরী। হ্যাঁ, বা সুন্দরী। হ্যাঁ, এই ধ্বনি মানে হচ্ছে সুন্দরী রমণী, ঠিক আছে? আবার আরেকটা ধ্বনি আছে ধয়ের অসৌকার দন্তনয় রস্বই, ধ্বনি মহেন্দ্র সিং ধোনি, আছে না মহেন্দ্র সিং ধোনি? জি স্যার। ওই ধ্বনি মানে কি বলেন তো?
এটা তো না নাম না বোঝায় নাকি? ওই ধ্বনি মানে হচ্ছে সন্ন্যাসী, যেটা ধয়ে ধয়ে ওকার দন্ত নয় রস্বই, ধ্বনি মানে হচ্ছে সন্ন্যাসী। আর আপনি কেউ একজন বললেন না, ওটা হচ্ছে ধুনি, ধয়ে রস্বই দন্ত নয় দীর্ঘইকার, ধুনি, অর্থাৎ যারা ওই যে আহ লেপ তোষক কাজ বানায় আর করে। কি, হ্যাঁ, লেপ তোষক বানায় যে সকল লোক কাজ করে আর কি, হ্যাঁ। আচ্ছা, তাহলে কি দাঁড়ালো যে এই যে প্রায় সমচ্চরিত শব্দ, এই শব্দটা এই শব্দগুলো আপনাদের পড়তে হবে। স্যার এগুলো কি আমাদের আউটলাইনে আছে? আচ্ছা, এইগুলো আউটলাইনে ওইভাবে না থাকলেও, এগুলো আউটলাইনে ওইভাবে না থাকলেও, এটা তো গ্রামাটিক্যাল বিষয়। জি স্যার। গ্রামাটিক্যাল বিষয় যে কোনো বিষয় আপনার আউটলাইনে যুক্ত হতে পারে, ঠিক আছে। আচ্ছা এটা আপনি ধরে নেন যে এই বিষয়টা আপনাদের পড়তে হবে। আর আমি আপনাদের কোর্স শিক্ষক হিসেবে গ্রামাটিক্যাল যে কোনো বিষয় আমি যুক্ত করতে পারি, হ্যাঁ, বা যুক্ত করার এখতিয়ার আমার আছে, বুঝতে পেরেছেন? তাহলে আপনি আপনার খাতায় আজকে স্পষ্ট করে লিখে রাখেন যে আপনার এই কোর্সের জন্য বাংলা ব্যাকরণে প্রায় সমচ্চারিত শব্দ, সমচ্চারিত শব্দের বানান এবং অর্থ পড়িতে হইবে, ঠিক আছে। প্রায় সমচ্চারিত শব্দের বানান এবং অর্থ পড়িতে হবে। ব্যাপারটা ক্লিয়ার আপনাদের কাছে? স্যার। এটা যে কোনো ব্যাকরণ বইয়ে আপনারা পাবেন। এটা যে কোনো ব্যাকরণ বইয়ে, যে কোনো একটা মোটাসোটা ব্যাকরণ বইয়ে এই বিষয়টা আছে। এটা আপনাদেরকে একটু পড়তে হবে, কারণ এটা ব্যাকরণের একটা গুরুত্বপূর্ণ দিক। যেহেতু আপনাদের এই পুরো পড়াশোনাটার মধ্যে বাংলা ব্যাকরণের শুদ্ধিকরণের একটা ব্যাপার থাকে, হ্যাঁ। কিভাবে আপনি শুদ্ধভাবে লিখবেন, শুদ্ধভাবে জানবেন, শুদ্ধভাবে পড়বেন, হ্যাঁ, সেটা আপনি শিখবেন। যেমন ধরেন এখানে এক শব্দ আছে আবরণ। আবরণ মানে কি? আচ্ছাদন, তাই না? জি স্যার। কিন্তু যদি বলা হচ্ছে আভরণ, সরিয়া ভ র মূর্ধন্য ন, আভরণ মানে কি বলতে পারেন? স্যার বন নাকি? না, আভরণ মানে হচ্ছে অলংকার। যেমন ধরেন আবাস মানে বাসস্থান, এটা বলা হচ্ছে আভাস। সরিয়া ভয়াকারে ভা মূর্ধন্য স, আভাস মানে ইঙ্গিত বা ইশারা। না, আভাস মানে হচ্ছে ভূমিকা বা মুখবন্ধ। আর যেটা আপনি ইঙ্গিত বা ইশারার কথা বলছেন সেটা হচ্ছে দন্তস্ব, সরেয়া ভয়াকারে ভা দন্তস্ব, যেটা সেটা হচ্ছে ইঙ্গিত, ইশারা, এই আর কি। তো দেখেন, আপনারা যখন সাংবাদিকতা করবেন, সাংবাদিকতায় লিখবেন, তখন এই প্রায় সমচ্চরিত শব্দগুলো বানান এবং অর্থ জানাটা আপনাদের জন্য জরুরি। তো এটা আপনাদেরকে পড়তে হবে। তো আপনার একটা জিনিস ভালো হতো যে আমার কাছে যে বইটা আছে, এই বইটা খুব ভালো। এই বইটা ছোট বই, এই বইটা চিকন বই, বাংলা ভাষার প্রয়োগ অপপ্রয়োগ, এই বইটার কথা আপনাকে আমি বলেছিলাম, আপনারা অনেকে কিনেছেন কিনা জানি না, হ্যাঁ। বাংলা ভাষার প্রয়োগ অপপ্রয়োগ, এই বইটা থেকে যদি আপনারা পড়তে পারতেন, এটা বাংলা একাডেমির বই, এই বইটা নীলক্ষেতে কিনতে পাওয়া যায়, চিকন বই, দামও কম, মাত্র লিখায় আছে 85 টাকা, এটা 30-40 টাকাতেই পাওয়া যায়। বইটা খুব ভালো। তো এই বইটা যদি আপনারা পড়তে পারতেন তাহলে আপনাদের ভালো হতো। আর না হলেও সমস্যা নেই, অন্য বই থেকে আপনারা পড়তে পারবেন। আর যদি ইউনিভার্সিটি খোলে, অর্থাৎ পরীক্ষার আগে যদি আপনারা সময় পান, ঠিক আছে, তাহলে আমি আপনাদেরকে সিআরকে বলে রাখছি, আপনি একদিন অবশ্যই আমার সাথে দেখা করবেন। আমি সম্ভব হলে অনেক কিছু আপনাদেরকে একটু দেওয়ার চেষ্টা করব, যে বিষয়গুলো আমরা পড়েছি, জেনেছি, হ্যাঁ, সেগুলো যাতে আপনারা পড়তে পারেন। যেমন দেখেন, আরেকটা শব্দ আছে এখানে, কুল, কয় রস্যকার আর ল, কুল মানে কি বলেন তো? কুল মানে অংশ, আর কুল হলো নদীর তীর। হ্যাঁ,
এক কুল মানে বলে যে আমার তো 4 কুলে কেউ নেই, মানে 4 বংশে কেউ নেই, ঠিক বলি। শর্ট হলো নদীর তীর। হ্যাঁ, আর যেটা কয়ে কয়ে দীর্ঘ কারার ল, কুল মানে হচ্ছে নদীর তীর, নদী বা সমুদ্রের তীর। খুবই চমৎকার, তো আপনারা তো কিছু পারেনি, ঠিক আছে। যেমন ধরেন বলা হয় আমি কোন স্যার, আমি কোন স্যার যে তারা আমার কথা শুনবে, ঠিক আছে। এই স্যার মানে কি বলেন তো, এই স্যারের বানান কি বা অর্থ কি? ছয়ে আকার আর ডয়ে শূন্য র। ও ছাড়। ছয়ে আকার ডয়ে শূন্য র, ছাড়। ছাড় মানে কি? ছাড়। ছাড় মানে ত্যাগ করা, তাই না? মূল্য ছাড়, মূল্য ছাড়। মূল্য ছাড়, ত্যাগ করা, কমানো, কোনো কিছু বাদ দেয়া, এটা এক সার। আরেকটা সার ছয়ে আকার, ছয়ে আকার আর র, ছাড়। স্যার ওইটা মানে হচ্ছে অধম। অধম, এক্স্যাক্টলি। এই যে বললেন না আমি কোন স্যার, আমি কোন স্যার। হ্যাঁ, আমি কোন অধম যে সে আমার কথা শুনবে, তাই না? তো এই যে অধম, তুচ্ছ বা নগণ্য, ঠিক আছে। দেখেন এই বানানগুলো, এগুলো যদি আমরা একটু ক্লাসে বসে থেকে প্র্যাকটিস করতে পারতাম তাহলে আপনাদের জন্য আর একটু ভালো হতো। কিন্তু প্র্যাকটিস করতে না পারলেও আপনাদের কিন্তু একটু পড়তে হবে, বুঝতে পেরেছেন? একটু নিজের মতো করে পড়তে হবে, ঠিক আছে। আপনারা বুঝতে পারছেন আমার উদ্দেশ্য বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। স্যার সেই হিসেবে আমাদের গ্রামার স্যার, কি কোথা নির্দিষ্ট থেকে করা পড়বো? নেই? হ্যাঁ বলেন। কোথা থেকে পড়বো? যদি আপনি এই বই থেকে পড়েন, আমি এই বই থেকে পড়াই, এই বইটা খুব ভালো, এই বইটা খুব ভালো, খুব চিকন বই, এর দামও খুব কম। তার লেখক এই বাংলা ভাষা প্রয়োগ, বাংলা ভাষার প্রয়োগ অপপ্রয়োগ, হ্যাঁ, এই বইটা হচ্ছে বাংলা একাডেমির, কিন্তু বইটা এখন প্রিন্টিং এ নাই, এটা নীল খেতে ফটোকপি কিনতে পাওয়া যায়, দাম খুব কম, 85 টাকা লিখাই আছে, এটা কিনতে 40-50 টাকা দিয়ে পাওয়া যায়, বুঝতে পেরেছেন? আপনি যদি এই বইটা থেকে পড়তে পারেন তাহলে ভালো, কোনো সমস্যা নাই। এখন যদি এই বইটা নাও পান, যে কোনো ধরনের একটু মোটা তাজা, একটু ভালো বাংলা ব্যাকরণ, যে কোনো ধরনের ভালো বাংলা ব্যাকরণ বইয়ে প্রায় সমোচ্চারিত শব্দের অর্থ এবং বানান নিয়ে আলোচনা আছে বা তথ্য আছে, যে কোনো বই থেকে পড়লেই হবে। ক্লিয়ার বিষয়টা? কিন্তু মনে রাখতে হবে যে এই বিষয়টা পড়তে হবে, এটা পড়ার কোনো বিকল্প নাই। ক্লিয়ার বিষয়টা? জি স্যার। জি স্যার। ওকে, আচ্ছা। এখন তাহলে এই বইটা তো আপনারা আমাকে বলেছেন অনেকে এই বইটা কিনেছেন, এই বইটা কিন্তু দামি না, এই বইটা কিন্তু দামি না, কিন্তু আবার ভালো বই। আপনারা তো অনেকে আমাকে বলেছিলেন স্যার এই বইটা আমরা কিনেছি, এখন কিভাবে কারো কাছে নাই কিনা, আবার যেহেতু ইউনিভার্সিটি বন্ধ, আপনারা ঢাকা শহরে নেই, সুযোগ থাকলে আমি হঠাৎ করে দ্রুত প্রিন্ট করে দিতাম, সেটা একটা বিষয় হতো। যেহেতু সেটা করা যাচ্ছে না প্রিন্টটা, হ্যাঁ, সেটা একটা বিষয় আর কি। এনিওয়ে, তো ঠিক আছে, একটু বলেন আপনাদের, আরেকটু আপনাদের কথা শুনি, আমাদের রিভিউ ক্লাস আরো কয়েকটা হবে, হ্যাঁ। আজকে যেমন একটা টপিক নিয়ে আলোচনা হলো, পরে আরেকটা টপিক নিয়ে আলোচনা হবে বা কথা হবে, আমাদের রিভিউ ক্লাস আরো অ্যাটলিস্ট একটা দুটো হবে আর কি, হ্যাঁ। তো সে সময়ে আমরা কি আলাপ করতে পারি, কি পড়তে পারি, আপনাদের পরীক্ষা নিয়ে কি চিন্তা আপনারা করছেন, সার্বিকভাবে কি কথা বলে আপনাদের স্যার আমার ফিচারের বলতে যাচ্ছি, ফিচারের ভাষা, হ্যাঁ বলেন। স্যার ফিচারের ভাষা ও বাক্যরূপ নিয়ে আমাদের একটা ক্লাস নিলে একটু ভালো হতো। আচ্ছা ঠিক আছে, আর সংবাদপত্র, রেডিও এবং টেলিভিশনে লিখন পদ্ধতি, এটা যদি একটু। আচ্ছা আর স্যার আরেকটা টপিক আছে যে আপনি দিচ্ছেন সংবাদের ভাষা, ইত্তেফাক থেকে বর্তমান। স্যার এটা যদি একটু বুঝাই দিতাম আমাদের। আচ্ছা ঠিক আছে। আচ্ছা শোনেন, সেটা হচ্ছে আপনাদের কোর্স আউটলাইনে, হ্যাঁ, কোর্স আউটলাইনে যা
দেয়া আছে সেটা সবই পড়তে হবে ব্যাপারটা কিন্তু এমন নয়, ঠিক আছে? আবার কোর্স আউটলাইনে নতুন করে কিছু অ্যাড হচ্ছে সেগুলো পড়তে হবে, সেটা কিন্তু জরুরি। বুঝতে পারছেন? তো ফলে আপনারা কোর্স আউটলাইন দেখে ভয় পেয়েন না। আপনারা চিন্তা করে দেখেন আমরা পড়লাম কি, আমরা পড়াশোনা করলাম কি সেদিকে গুরুত্ব দেওয়া জরুরি, হ্যাঁ? ঠিক আছে? তারপরেও আপনারা কোর্স আউটলাইন পেয়েছেন, কোর্স আউটলাইন থেকে কিছু বিষয় হয়তো ভালো করে পড়া হয়নি। সেই বিষয়গুলো সম্পর্কে আপনারা জানতে চাচ্ছেন, পড়তে চাচ্ছেন, এটা আপনাদের অধিকার। এটা আমি অবশ্যই ভালো করে পড়িয়ে দিব, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু দুশ্চিন্তা করার কোনো কারণ নেই আরকি, হ্যাঁ? বেশি দুশ্চিন্তায় ভুগবেন না। জি স্যার। ওকে, আর কিছু? তাহলে স্যার আমাদের তো গ্রামার সবগুলাই থাকবে এরকম টাইপ, মানে সবগুলাই পড়তে হবে যেহেতু নির্দিষ্ট করা নাই। না, আমি বলবো শোনেন, ইউনিভার্সিটিতে পড়াশোনা করার একটা সিস্টেম আছে, হ্যাঁ? সিস্টেমটা হচ্ছে কি আমি আপনাকে বলি। এখানে দুটো জিনিস ফলো করতে হয়। একটা হচ্ছে কোর্স আউটলাইন আর একটা হচ্ছে ক্লাস। ঠিক আছে? আমি বলবো আপনাদের যেহেতু আপনারা ক্লাসগুলো ঠিকঠাক মতো করেছেন, ক্লাসে কি পড়া হলো, ক্লাসে আমরা কি পড়লাম, ক্লাসে আমরা কি আলোচনা করলাম, সেটা একটু ভালো করে ফলো করা। এটা হচ্ছে প্রথম কথা। তারপরে কোর্স আউটলাইনটা সাথে মিলিয়ে নেয়া। যদি ২-১ টা কোর্স যদি টপিক যদি পড়া নাও হয়, সেটা আপনাদের নিজেরাও পড়ে নেওয়া। এটাও করা যেতে পারে, কোনো সমস্যা নেই। কিন্তু ক্লাসটাকে ফলো করা। যে আপনি খেয়াল করে দেখেন, আপনি এই বাংলা কোর্স, সহজ কোর্স, এই কোর্সের শুরু থেকে শেষ পর্যন্ত আমরা কি পড়লাম, সেটা যদি আপনি ভালো করে ফলো করেন, আমার মনে হয় সেটা আপনাকে ভালো করে সহযোগিতা করবে। বুঝতে পেরেছেন? জি স্যার। আর কারো কোনো প্রশ্ন? মানে আমি খুব ক্লিয়ার করে বলতে চাচ্ছি যে ইউ শুড ফলো ইউর ক্লাসেস। আপনার প্রধান কর্তব্য হচ্ছে যে আমরা ক্লাসে কি পড়লাম সেই বিষয়টা ফলো করা। দিস ইজ ইউর আলটিমেট গোল এন্ড আলটিমেট টার্গেট। বুঝতে পেরেছেন? তারপরে আপনার কোর্স আউটলাইনটা দেখা, তাহলেই এনাফ, দুটো হলেই এনাফ হয়ে যাবে। আপনি খেয়াল করে দেখেন আমরা অনেক কিছু ঠিকঠাক করে পড়েছি, হ্যাঁ? আমরা ফ্রি হ্যান্ড রাইটিং পড়েছি, আমরা ইংরেজি প্র্যাকটিস করেছি, আমরা ফ্রি হ্যান্ড রাইটিং এর একটা তালিকা দিয়েছিলাম আপনাদের, মনে আছে আপনাদের? জি স্যার, এটা বাংলা লিখন শৈলী গ্রুপে আছে 13টা টপিক। হ্যাঁ, সেটা হতে পারে, এর বাইরেও হতে পারে, তাই না? কারণ ফ্রি হ্যান্ড যে কোনো বিষয়ে আপনার আসতে পারে আরকি পরীক্ষায়। যেটা সবসময় আসেও পরীক্ষায়। কারণ আপনি বাংলায় কেমন লিখতে পারেন সেটা তো দেখতে হবে। আপনি যে গ্রামার পড়ছেন, আপনি যে এই যে সমচ্চারিত শব্দ পড়ছেন, আপনি যে শুদ্ধিকরণ পড়ছেন, এই যে বিষয়গুলো আপনি পড়ছেন, এই বিষয়গুলো পড়ার ক্ষেত্রে তো আপনার যে অর্জন বা আপনার যে উন্নতি, সেটা তো প্রতিফলিত হবে সেই ফ্রি হ্যান্ড রাইটিং এর উপরে। তো সেগুলো একটু খেয়াল করা। আর শুদ্ধিকরণ তো থাকবেই, শুদ্ধিকরণ তো থাকেই সবসময় পরীক্ষায়। আপনারা কি গত বছরের কোশ্চেনটা দেখেছিলেন? জি স্যার, জি দেখছি। স্যার। তো কোশ্চেনের প্যাটার্নটা একটু খেয়াল করেন ভালো করে, তাহলেই আমার মনে হয় আপনারা যেটা চাচ্ছেন যে সহজ করে পরীক্ষা দেয়া, হ্যাঁ? আমার ধারণা সেটা হতে পারে। আবার মনে রাখা প্রয়োজন যে গতবার যে প্যাটার্নে হয়েছে সেই প্যাটার্নেই পরীক্ষা হবে, সেটা কিন্তু নিশ্চিত নয়। হতে পারে। বুঝতে পেরেছেন? হ্যাঁ, হতে পারে যে গতবার যে প্যাটার্নটা হয়েছে সেই প্যাটার্নই হতে পারে। কিন্তু সেটা তাই হবেই, এটা বলার সুযোগ নেই। ক্লিয়ার বিষয়টা? জি স্যার। জি স্যার। ঠিক আছে। বলেন, আর কি প্রশ্ন, আর কি কথা? তাহলে আজকে আপনাদের আরেকটু কথা শুনেই, আর ২-১ প্রশ্ন শুনেই শেষ করি আজকে, হ্যাঁ? আজকে শেষ করি। আর আমি আপনাদের গ্রুপে আপনাদের পরীক্ষার বিষয়গুলো দিয়ে দিব, হ্যাঁ? ফ্রি হ্যান্ড যে পরীক্ষার বিষয়গুলো দিয়ে দিব। তাহলে আর কারো কোনো প্রশ্ন আছে কি আজকে? আজকে শেষ করি তাহলে? জি স্যার।
বা আপনাদের আপনাদের কোনো বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে, আপনাদের ইউনিভার্সিটি খোলা, আপনাদের পরীক্ষা, আপনাদের কোনো কিছু এগুলো নিয়ে যদি কিছু জানতে চান, যদি আমার এখতিয়ারের মধ্যে থাকে আমি আপনাদেরকে জানাতে পারি। স্যার ইউনিভার্সিটি খোলার পর স্যার কোনো সলভ ক্লাস হবে? না, আমরা ভেবেছিলাম যে ইউনিভার্সিটিটা খোলার পরে আপনাদের 2 সপ্তাহ সলভ ক্লাস বা এই যে আজকে রিভিউ ক্লাস এরকম ক্লাস হবে। আমরা এটা ভেবেছিলাম। কিন্তু করোনা পরিস্থিতির কারণে আমাদেরকে ইউনিভার্সিটি অথরিটি থেকে বলা হয়েছে যে আমাদের রিভিউ ক্লাসটা বা আপনার ভাষায় সলভ ক্লাসটা অনলাইনেই নিয়ে নিতে। বুঝতে পেরেছেন? হুম। তো আজকে যেটা ঘটছে সলভ ক্লাস বা রিভিউ ক্লাস এটা অনলাইনেই হবে। এটা 1, 2, 3, 4 যে কয়টা যার প্রয়োজন হয়, হ্যাঁ? সেই মানে কয়টা। হলো স্যার ইউনিভার্সিটি খোলার পর আর কোনো ক্লাস হবে না, সরাসরি একদম পরীক্ষা। এক্স্যাক্টলি। আপনার মনে হয় ইউনিভার্সিটি খোলার মনে হয় একটা ডেটও আপনারা জানেন, তাই না? এটা মনে হয় 11ই আগস্ট নাকি? 10 আগস্ট। 10 আগস্ট, হ্যাঁ, জি স্যার। একটা ডেট আছে। স্যার আমি হচ্ছে রিক্রু ডিপার্টমেন্টে গেছিলাম, তো ওই দিন চেয়ারম্যান স্যার বলছিলেন যদি কোনো টিচার চান আর কি যে উনি অফলাইনে ইউনিভার্সিটি খোলার পর 1-2টা ক্লাস নেবেন, তো ওই পরে আমি রাইসেল স্যারের সাথে রায়হান রাইসুল স্যার আপনার সাথে রায়হান স্যার রাইসেল স্যার বলছে ওনারা হচ্ছে নিবে ইউনিভার্সিটি খুললে 1-2টা মানে 1-2টা অন্তত নিবে যে অফলাইনে। ঠিক আছে। আমিও চেষ্টা করে দেখবো। কোনো সমস্যা নাই। যদি আমাদেরকে সময় এবং পরিস্থিতি সাপোর্ট করে, হ্যাঁ? সময় এবং পরিস্থিতি সাপোর্ট করে আমিও নিলাম। কোনো সমস্যা নেই। নেয়া যেতে পারে। নিলে স্যার একটু ভালো হয়, একটা আপাতত একটা ক্লাস নিলে অনেক ভালো। না, সেটাই। এটা নেয়ার চেষ্টা করা যেতেই পারে। ঠিক আছে, এটা আপনারা বললেন, আমি এটা আমলে নিলাম। এবং এটা যদি ইউনিভার্সিটি খোলার পরে, যদিও করোনা পরিস্থিতির পর ইউনিভার্সিটি কিভাবে খুলবে, কিভাবে কি হবে সেগুলো সবকিছুই অনিশ্চিত। করোনা নিয়ে আমরা খুব বিপদের মধ্যে আছি। ইভেন আমাদের যে 11 তারিখে ডেট আছে বা 10 তারিখে ডেট আছে, সেই তারিখে ইউনিভার্সিটি খুলবে কিনা এটা নিয়েও তো এখন এক ধরনের অনিশ্চয়তা আছে, তাই না? জি স্যার। আজকে আমরা জুলাইয়ের 1 তারিখে আমরা কথা বলছি, কিন্তু মনে রাখা প্রয়োজন যে এই 1 মাসের মধ্যে করোনা পরিস্থিতির উন্নতি হবে কিনা সেটা নিয়েও তো আমাদেরকে ভাবার দরকার আছে, তাই না? তো তারপরেও যেহেতু আপনারা বলেছেন, আমি এটা মাথায় রাখলাম। এটা অবশ্যই সুযোগ হলে আপনাদের 2-1টা ক্লাস যাতে আমি ক্লাসরুমে নিতে পারি পরীক্ষা। আর কিছু? স্যার পরীক্ষার পরে কি আমরা কি পরের সেমিস্টারে কোর্সগুলো আবার অনলাইনে শুরু করব? পরীক্ষা না, যদি পরীক্ষা হয়ে যায়, যদি পরীক্ষা আপনাদের সশরীরে হয়, আপনারা যদি ভ্যাকসিন পেয়ে যান, ওকে? আপনারা যদি ভ্যাকসিন পেয়ে যান, ভ্যাকসিন সম্ভবত মানে আমরা যা শুনছি ভ্যাকসিন এই মাসেই চলে আসার কথা। তো ভ্যাকসিনটা যদি আপনারা পেয়ে যান এবং সশরীরে যদি পরীক্ষাটা দিয়ে ফেলেন, তাহলে আমি যা বুঝি আপনাদের এরপরের ক্লাসগুলো সশরীরেই হবে। এরপরে আর অনলাইনে হবে। তো যদি কেউ ভ্যাকসিন না নেয় তাকে কি ক্লাস করতে দিবে না? ক্লাস করতে দেবে, কোনো সমস্যা নেই। না, ভ্যাকসিনটা যদি আপনি না নিতে চান, এটা তো আপনার ব্যক্তিগত সিদ্ধান্ত, ঠিক আছে? কিন্তু ভ্যাকসিনটা নেওয়া ভালো, বুঝতে পেরেছেন? ভ্যাকসিনের প্রতি নেগেটিভ মানসিকতা থাকাটা ভালো কিছু নয়। আপনি বিজ্ঞানসম্মত পৃথিবীতে বসবাস করেন, আপনার তো বিজ্ঞানকে মানা উচিত, এই আর কি। আর কিছু? তাহলে কি পরীক্ষাটা কি ভ্যাকসিনেশন হওয়ার পর হবে স্যার? না, পরীক্ষা আগেই হবে। যদি করোনা পরিস্থিতির আমার সেন্স বলে করোনা পরিস্থিতির উন্নতি হয়, যেমন এখন যে 100 জনকে মারা যাচ্ছেন প্রতিদিন, রেকর্ড সংখ্যক আপনার শনাক্ত হচ্ছেন, যদি এইরকম পরিস্থিতি না থাকে, করোনা পরিস্থিতি যদি একটা আপাত স্থিতি বা পরিবর্তন আসে যদি করোনা পরিস্থিতির, ঠিক আছে, তাহলে আপনাদের পরীক্ষাটা সশরীরে হবে। এর মধ্যেই ভ্যাকসিনেশন কার্যক্রম শুরু হবে, আপনারা ভ্যাকসিন নিয়ে নিবেন।
তারপরে আপনাদের সশরীরে ক্লাস শুরু হবে। পরীক্ষার সাথে অর্থাৎ অগাস্টের 10-11 তারিখ থেকে যে ইউনিভার্সিটি খুলে পরীক্ষার যে সিদ্ধান্ত তার সাথে ভ্যাকসিনের কোনো সম্পর্ক নাই। ক্লিয়ার? জি স্যার। তাহলে ঠিক আছে, আজকে শেষ করি। আর কেউ কিছু বলবেন? No, sir. আর কেউ কিছু বলবেন? স্যার পরীক্ষা কি অনলাইনে হওয়ার সম্ভাবনা আছে কিনা যদি করোনা পরিস্থিতি খারাপ থাকে? আমি যতদূর জানি জগন্নাথ ইউনিভার্সিটিতে পরীক্ষা অনলাইনে হওয়ার সম্ভাবনা নেই। আমি যতদূর জানি, এটা ভুলও হতে পারে। বুঝতে পেরেছেন? জি স্যার। আমি যতদূর জানি জগন্নাথ ইউনিভার্সিটিতে অনলাইনে পরীক্ষা নেওয়ার মতো স্ট্রাকচার, অনলাইনে পরীক্ষা নেওয়ার মতো সিস্টেম এখনো পর্যন্ত নেই। এটা আমার জানা তথ্য। আমার জানা তথ্যটা ভুলও প্রমাণিত হতে পারে, ভুলও হতে পারে। ওকে? জি স্যার। তারপরে বলেন। তো ঠিক আছে, শেষ করি আজকে। ঠিক আছে, আপনাদের বন্ধুরা যারা আজকে ক্লাসে ছিল না তাদেরকে আপনারা বলেন যে আমরা 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 আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার। ওকে, ঠিক আছে, আপনাদের বন্ধুদেরকে বলেন। হ্যাঁ, জি স্যার। হ্যাঁ, এই ভিডিওটা আমি আপ করে দিব, সমস্যা নেই। হ্যাঁ, এই ভিডিওটা আমি আপ করে দেব, কোনো সমস্যা নেই। ঠিক আছে? জি স্যার। তো ঠিক আছে, রাখলাম তাহলে। আর আমি দেখি তাড়াতাড়ি সময়ের মধ্যে 2-4 দিন বা 5 দিনের মধ্যে আপনাদের পরীক্ষার যে প্রক্রিয়া সেটা দিয়ে দিতে পারি কিনা, আপনাদের রেজাল্টের যে প্রক্রিয়া, আপনারা যে রেজাল্ট চেয়েছেন সেটাও আমি দিয়ে দিতে পারি কিনা। ঠিক আছে, যাতে আপনারা বুঝতে পারেন। তো সেই কাজগুলো আমি এর মধ্যে করে ফেলবো আর কি। হ্যাঁ, ঠিক আছে, আপনারা ভালো থাকবেন। তাহলে রাখছি আজকে। হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আপনারা সবাই খুব ভালো থাকবেন। দেখা হবে কোনো এক সময়। হ্যাঁ, ঢুকে থেকে চলে যাবে। ওকে, আল্লাহ হাফেজ। তাহলে ঠিক আছে, তাহলে যাবে।